গুড মর্নিং, শুভ সকাল। আজকে আরেকটা নতুন দিনে স্বাগত জানাই। তো আমি আছি পুরুলিয়ার আমার অফিসের মধ্যেই, এবং আজকে যাদের সঙ্গে বসে আছি তারা খুব পুরুলিয়া জেলার স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। খুব এমিনেন্ট পার্সোনালিটিসদের সঙ্গে আমি আজকে বসে আছি। তো আমার সামনে বসে আছেন ডক্টর পঙ্কজ সিংঘানিয়া, এমিনেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, পুরুলিয়ায়। সাথে আছেন ওনারই ওয়াইফ, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি এক্সপার্ট ডক্টর প্রিয়া সিংঘানিয়া। তো আমার এই সৌভাগ্য হয়েছে, আজকে ওনারা আমার জয়পুর ব্লকে একটা সেমিনার করেছেন, এবং আমি তার স্যারের সাথে কথা বলেছিলাম যে আজকে স্যারের সঙ্গে ডায়াবেটিস নিয়ে আমি আলোচনা কিন্তু করব। তো পুরুলিয়া জেলার যে সিনারিও আমি প্রত্যেক দিনেই দেখি, কিছু হলেই লোক বলতে আসে যে আমার প্রচুর সুগার বাড়ি গেছে, পাটা ঝিমঝিম করছে, জল তেষ্টা বহুত পাচ্ছে। তো এই সব সমস্যাগুলো শুনতে শুনতে আমি মোটামুটি পুরুলিয়া জেলায় 4 বছর ডাক্তারি করছি, তো এইগুলো দৈনন্দিন সমস্যা। তো আমি আজকে দুজন এক্সপার্টকে পাইছি, যাদের সঙ্গে আমি আলোচনা করব হচ্ছে সুগার সম্পর্কিত যাবতীয় জিনিস, যেগুলো পেশেন্টের স্বার্থে হবে, অর্থাৎ পুরুলিয়ার মানুষের ক্ষেত্রে এই জিনিসটা কীভাবে সাহায্য করবে সেইটার ক্ষেত্রে আমি মেন ফোকাসটা করব। আর আমার সাথে আলোচনা করব আজকে হচ্ছে প্রেগনেন্সিতে, অর্থাৎ কোনো মা যখন প্রেগনেন্সিতে থাকছেন ওনাদের ক্ষেত্রে ডায়াবেটিস যখন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি কি মেজার্স নিব, এবং কি কি যে প্র্যাকটিস এবং কি কি ওষুধ, কি কি অপশান অ্যাভেলেবেল আছে, সেইগুলো আজকে আলোচনা করব। তো আমি ডক্টর পঙ্কজ সিংঘানিয়া স্যারকে এখন আমি জাস্ট প্রাইমারি থেকে জিজ্ঞাসা করছি। স্যার, একটু আপনি ইন্ট্রোডাকশনটা নিজের একটু দিন, এবং তারপর আমরা শুরু করছি। ধন্যবাদ ডক্টর দীপ্তেন্দুকে, অনেক ধন্যবাদ আজকে এই জয়পুর বিপিএসসিতে আমাদের আসার সুযোগ দেওয়ার জন্য, ওনার সিএচও দিদিমণিদের সাথে কথা বলার জন্য, এবং এই সুন্দর ঘরে আমাদের আমন্ত্রণ করার জন্য, এই ইন্টারভিউ বা এই রেকর্ডিং করার জন্য, যেটা মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, ডায়াবেটিসের স্বার্থে আজকে আমরা করছি। আমি ডক্টর পঙ্কজ সিংঘানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি এবং আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। পুরুলিয়াতে আমি কাজ করি। আমি পড়াশোনা করেছি কলকাতার পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতাল থেকে, এবং এই সুদূর পুরুলিয়া জেলায় আমার বাড়ি এখানে চলে এসেছি, যেন এখানে মানুষের কাছে আমি ওই উন্নত চিকিৎসা যেটা কলকাতায় করা হয়, যেটা পিজি হাসপাতাল বা মেডিকেল কলেজ বা বড় বড় মেডিকেল কলেজে করা হয়, সেই উন্নত চিকিৎসা, সেই পরিকাঠামো, সেই লেটেস্ট টেকনোলজি দিয়ে চিকিৎসা যেন আমি পুরুলিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আর এটার জন্য আমরা আছি, এবং আমরা সবকটা ব্লকে এই বার্তা নিয়ে ঘুরছি। আজকে দীপ্তেন্দুর কাছে আছি। থ্যাংক ইউ স্যার। আর এবার তাহলে প্রশ্নের দিকে আমরা যাই একে একে। তো প্রথমে স্যার, মানুষজনের মনে একটাই প্রশ্ন যে সুগার স্যার কখন ধরবো, মানে সুগার কিভাবে বুঝবো যে আমার সুগার হয়েছে, এবং সুগার জিনিসটা কি বটে মানুষের এটা নিয়ে। সুগার রোগ একটা ক্রনিক রোগ, বা একটা সবসময় থাকার মতন রোগ, মানে সবসময় থেকে যাবে, এবং তার ইংরেজি নাম হলো ডায়াবেটিস। আপনারা সবাই অনেকে জানেন এই কথাটা, মানে রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, এটাকে বলি আমরা ডায়াবেটিস বা সুগার। মোটা কথায় এটা হলো ডায়াবেটিস। এবারে কখন আমি বুঝবো কার ডায়াবেটিস আছে না নেই? যদি কারোর অতিরিক্ত জল তেষ্টা পায়, বারবার পেচ্ছাপ যাওয়ার প্রবণতা হয়, রাতে উঠে উঠে পেচ্ছাপ যেতে হয়, খিদে পায়, অকারণে ওজন কমে যাচ্ছে কিছু না করেই, 6 মাসে বলছে আমার 10 কেজি ওজন কমে গেছে, কোনো কাটা ছেঁড়া ঘা হলে শুকোচ্ছে না, মুখের মধ্যে ঘা হচ্ছে, পেচ্ছাপের জায়গায় ইনফেকশন, ঘা হচ্ছে, খুব দুর্বল লাগছে, ক্লান্তি লাগছে, শরীরে এনার্জি লেভেলটা শেষ হয়ে গেছে, গা হাত পা ঝিমঝিম করে, পায়ে ব্যথা, বিশেষ করে হাঁটুর নিচে মাংসপেশিতে ব্যথা হওয়া, এগুলো হচ্ছে সুগারের লক্ষণ। কিন্তু এখন যেটা আমরা দেখছি এবং চারিদিকে দেখছি, আমাদের কাছে একটা বড় সংখ্যক সুগার পেশেন্ট আছেন যাদের কোনো লক্ষণ নেই, যারা হয়তো চোখের ছানি অপারেশন করতে গিয়ে সুগার ধরা পড়েছে, অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে ডাক্তার টেস্ট করেছে, সুগার ধরা পড়েছে, প্রেগনেন্ট হয়েছে প্রথমবার, সুগার ধরা পড়েছে, কোনো স্ক্রিনিং বা কোনো হেলথ স্ক্রিনিং বা কোনো চাকরির জন্য স্ক্রিনিং করতে গিয়ে সুগার ধরা পড়েছে। তারা কিন্তু বলছে ডাক্তারবাবু আমি তো জানতামই না আমার সুগার আছে, ডাক্তারবাবু ছানি অপারেশনের জন্য টেস্ট লিখলেন, সুগার ধরা পড়ে গেল। তো এই যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আর এই সুগারের লক্ষণের দিকে তাকিয়ে লাভ নেই। সুগার যে কোনো মানুষের হতে পারে, যে কোনো বর্গ, শ্রেণী, স্ত্রী পুরুষ উভয়ে সুগার হতে পারে, এবং মোটামুটি যদি গড়ে বলা হয়, তাহলে কারোর যদি 30 বছরের ঊর্ধ্বে বয়স থাকে, তার কিন্তু বছরে একবার গ্লুকোজ টেস্টটা করে নেওয়া উচিত। সুগার টেস্ট করা কোনো ব্যাপার নয়, হেলথ সেন্টারে দুবার ভাববেন না, বছরে একবার সুগার টেস্ট করে নেবেন। ছোট ছোট বাচ্চাদের সুগার ছোট বাচ্চাদের আমরা সুগার দেখছি, তাহলে বাদ আর কেউ নেই, ঠিক আছে? 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ো বুড়ি পর্যন্ত। তাই সুগার টেস্ট সবার করুন, যার সিমটম আছে, যার লক্ষণ আছে তারও, যার লক্ষণ নেই তারও। কাউকে যেন সুগার টেস্ট বাদ দিয়ে
তার সুগার অতিরিক্ত হয়ে গিয়ে কোনো কমপ্লিকেশনের প্রথম সুগার না ধরতে হয়, প্রথম স্টেজে যেন আমরা সুগার ধরে তার উপযুক্ত চিকিৎসা দিতে পারি। যেটা স্যার আপনি বললেন এখন, মানে আমাদের গায়ের লোকের একটাই, আমি গায়ের লোকের তরফে যেহেতু কথাটা বলছি, তো গায়ের লোকগুলোর একটাই ভাবে যে সুগারটা বড়দেরই রোগ বটে, ছোট বাচ্চাদের হতে পারে নাই। তো এই ছোট বাচ্চাদের যে সুগার রোগটা, এটা সম্বন্ধে এটা কি রকম, মানে কি প্রকারের রোগ, ডায়াবেটিসের কি প্রকার আছে, কোন প্রকারটা, কোন ক্লাসিফিকেশনটা, মানে কোন প্রকারটা বাচ্চাদের এফেক্ট করে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন তাহলে ভালো হয়। এটা খুব ভালো প্রশ্ন করলেন আপনি। সুগার কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, একটা রকম নয়, সব সুগার রোগী একই নয়। সুগার তার সব সুগার রোগীকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলা যাবে না। আমাদের কাছে সুগারের ভ্যারাইটিস আছে টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদের ডায়াবেটিস, 2 বছর, 4 বছর, 6 বছর, আমাদের কাছে 5 বছরের বাচ্চা আছে যাদের সুগার আছে, তারা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তারা রোগা পাতলা হয়, বয়স কম, তাদের পরিবারে সুগার থাকে না, এবং প্রথম থেকেই তাদের গোটা দিনে 4 বার ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। তাদের কোনো বড়ি কাজ করে না, তাদের বড়ি দিলে তাই পেশেন্টগুলো খারাপ হয়ে মারা যেতেও পারে। আচ্ছা, বয়স্কদের যাদের সুগার হয় তারা হলো টাইপ 2 ডায়াবেটিস, 40 বছর 50 বছরের ঊর্ধ্বে। আমাদের চারিদিকে যে ডায়াবেটিস পেশেন্ট আমরা দেখি সেগুলো বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস, একটু মোটাসোটা থাকে, তাদের পরিবারে সুগার থাকে, তাদের মা বাবার সুগার থাকে, তাদের অনেকে প্রথম থেকে ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয় এবং বহু বছর তারা কিন্তু ট্যাবলেটে তাদের সুগার কন্ট্রোল হয়ে যায় বড়ি খেয়ে। তাই এগুলো হচ্ছে সুগারের দুটো টাইপ, মেনলি টাইপ 1 আর টাইপ 2। এবং টাইপ 1টা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক, নির্দিষ্ট। কিন্তু এখন সব বাচ্চারও ওজন বেড়ে যাচ্ছে, মোটাসোটা হয়ে যাচ্ছে, তাই আমরা অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিসও দেখছি। তাই সব সুগার এক নয়, সুগার আলাদা আলাদা আছে, আলাদা আলাদা চিকিৎসা আছে। আচ্ছা স্যার, এবারে ধরুন আমি বাড়িতে ছোট বাচ্চা আছে স্যার, প্রথম টাইপ 1 ডায়াবেটিস আপনি বললেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়, তাহলে যারা মানে বাবা মা কিভাবে বুঝতে পারবে কি কি লক্ষণ তারা ছোট বাচ্চাদের মধ্যে দেখবে? বড়দের যে লক্ষণ আর ছোট বাচ্চাদের যে লক্ষণ, এটাকে সিমিলারিটি আছে না ছোট বাচ্চাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে? যে মোটা মোটা লক্ষণ সেগুলো একই, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো নির্দিষ্ট লক্ষণ থাকে, হঠাৎ করে তাদের সুগার খুব বেড়ে যায়, বেড়ে গিয়ে বাচ্চা দেখবেন হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে যাবে, বমি শুরু হয়ে যাবে, ডিহাইড্রেশনের মতন হয়ে যাবে, শুকিয়ে যাবে। বাচ্চার যে বয়সের সাথে ওজন বাড়ার কথা সে ওজনটা বাড়বে না, খাওয়া দাওয়া হয়তো খুব বেশি করছে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কোনো ইনফেকশন হলে বাচ্চাটা সেরে উঠছে না, তার নিউমোনিয়া বা ঠান্ডা লাগা বা ইউরিন ইনফেকশন বারবার হচ্ছে, এবং বাচ্চা ঘন ঘন পেচ্ছাপ করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। বারবার খেতে চাইছে, অতিরিক্ত খাবার খেতে চাইছে। তখন কিন্তু যদি এরকম লক্ষণ দেখেন তাহলে আপনার বাচ্চার ডাক্তারের কাছে গিয়ে বলবেন, বাচ্চার ডাক্তার অবশ্যই একটা গ্লুকোজ টেস্ট করে আপনাকে বলে দেবে আপনার বাচ্চার সুগার হওয়ার প্রবণতা আছে বা সুগার বেড়ে গেছে। আচ্ছা স্যার, এরপরে আমার পরের কোশ্চেন, আমি স্যার হঠাৎ করে বাড়ির মানে এমনি গ্রামের লোক কি করে ডাক্তারের কাছে অনেক পরে পৌঁছায়, তার আগে কি করে যে যাই নিয়ে দেখি ল্যাবে যে আমার সুগারটা টুকু চেক করে দেখি, এরকম একটা সিনারিও করে। তো গায়ের লোক একটা রিপোর্ট করলো, তো রিপোর্টটা করার পর রিপোর্টটাতে একটা মান ওরা দেখলো যে একটা মান আছে, তো এইটার ইন্টারপ্রিটেশনটা আমি আপনার কাছে জানতে চাইবো যে কতর উপরে হলে সেটাকে আমরা ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক, এই যে ক্লাসিফিকেশনটা, এটা যদি একটু মানে লুসিড একটু সরলভাবে বলেন যাতে জিনিসটা লোকের কাছে সুবিধা হয় বুঝতে আর কি, সাধারণ লোকের কাছে। আমরা যে ল্যাবে টেস্ট করি, ব্লাড গ্লুকোজ টেস্ট করি, ব্লাড গ্লুকোজ 3 রকমের হতে পারে। ফাস্টিং মানে সম্পূর্ণ খালি পেটে টেস্ট করা, মানে 8 থেকে 12 ঘন্টা কিছু না খেয়ে। পিপি মানে খাবারের 2 ঘন্টা বাদে টেস্ট করা। আর র্যান্ডম সুগার, যেটা যখন খুশি টেস্ট করেছি, খাবারের কোনো সম্পর্ক নেই, টাইমের কোনো সম্পর্ক নেই। আমি যেটা বলবো, র্যান্ডম গ্লুকোজ বা যখন খুশি সুগার টেস্ট করাটা করবেন না, তাতে কনফিউশন হবে, যে ভ্যালিউটা আসবে তাতে কিন্তু আপনি কম বুঝতে পারবেন, ডাক্তারও কনফিউজড হয়ে যাবে। আপনার যদি সুগার টেস্ট করার থাকে তাহলে ফাস্টিং আর পিপি করবেন, নির্দিষ্ট খালি পেটে, নির্দিষ্ট খাবার পর। যদি খালি পেটে সুগার 126-এর বেশি থাকে আর খাবার পরে মানে পিপি সুগার 200-র বেশি থাকে, যে কোনো একটা, আপনি কিন্তু ডায়াবেটিস পেশেন্ট। আচ্ছা, এটা নিয়ে আর কোনো বিবাদ করার দরকার নেই, কোনো মত পার্থক্য করার দরকার নেই। ফাস্টিংটা যদি 100 থেকে 126-এর মধ্যে থাকে, 100 থেকে 126 মানে 126 ক্রস করেনি, আর খাবার পরের পিপিটা যদি 140 থেকে 200-র মধ্যে থাকে, এই রেঞ্জটা হচ্ছে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস আগের স্টেজ। এটা নরমাল নয়, কিন্তু সচেতন হতে হবে একদম। নরমাল সুগার হলো ফাস্টিং 100-র নিচে, নরমাল সুগার হলো পিপিতে 140-এর নিচে। আমি যতই যা খাই, আমি ভাত খাই, রুটি খাই, মিষ্টি খাই, পরোটা খাই, বিরিয়ানি খাই, আমার যদি সুগার হওয়ার প্রবণতা না থাকে, আমার ফাস্টিং সুগার হবে 100-র নিচে, আমার পিপি সুগার খাবার পরে হবে 140-এর নিচে। যদি 100 থেকে 126 ফাস্টিং আর খাবার পরে পিপিটা 140 থেকে 200, এটা প্রি ডায়াবেটিস।
এদের ক্ষেত্রে সচেতন করে এদের ব্যবস্থা নিয়ে ডায়েট এক্সারসাইজ করে আমরা কিন্তু এদেরকে ওই ডায়াবেটিসের রেঞ্জে মানে 200-র উপরে বা 126 ফাস্টিং এর উপরে ওই রেঞ্জে পৌঁছানো থেকে আটকাতে পারি, বা অন্তত কয়েক বছর তো ডিলে করা যায় ব্যাপারটা। একদম স্যার, এই ব্যাপারটা আমাদের টার্গেট করতে হবে। একদম স্যার। তো স্যার এই যে রেঞ্জগুলো আপনি বললেন, এই রেঞ্জের মধ্যে যদি তারা পার্সোনালি, এখন তো মানুষ পড়তে শিখে এবং তার পাশে রেফারেন্স রেঞ্জটা লেখা থাকে, তো এরকম যদি রেঞ্জ ডিরেঞ্জ হয়, প্লাজমা গ্লুকোজ দেখতে পাচ্ছে যে একটু এলিভেটেড আছে, তো সেই ক্ষেত্রে তারা নিকটবর্তী হাসপাতাল অথবা মানে এক্সপার্টদের কাছে তারা যোগাযোগ অবশ্যই কিন্তু করবেন, তাই তো? নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে। আর স্যার এর ট্রিটমেন্ট কখন শুরু করা উচিত এবং কোথায় কোথায় এই ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে আমাদের পুরুলিয়ার বুকে, এটা যদি স্যার একটু বিস্তারিত বলেন। কারণ ডায়াবেটিসের ট্রিটমেন্ট, যে কোনো ডায়াবেটিস পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে, 3টে তার স্তম্ভ আছে, ডায়েট, এক্সারসাইজ আর মেডিসিন। তাই প্রথমে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ নিয়ে আমাদের কথা বলি। প্রত্যেকটা পেশেন্টকে নিজের ডায়েট মডিফাই করতে হবে, কার্বোহাইড্রেটের মাত্রা কমাতে হবে, শাকসবজির মাত্রা বাড়াতে হবে, প্রোটিনের মাত্রা বাড়াতে হবে। একদম স্যার। ডাইরেক্ট মিষ্টি জিনিস, শর্করা জিনিস, ভাত, ব্রেড, চিনি, আলু, ডাইরেক্ট শর্করা, এগুলোর মাত্রা কমাতে হবে, সবজির মাত্রা বাড়াতে হবে। এটা আপনি ডায়েট মডিফাই করলেন। তাই এটা ইম্পর্টেন্ট যে আপনি কি খাচ্ছেন, তার মাত্রা কতটা আর তার টাইপ কি, মানে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। সব কিছু খেতে পারে একটা ডায়াবেটিস পেশেন্ট, কিন্তু তার মাত্রাটা দেখতে হবে। একটা ডায়াবেটিস পেশেন্ট একটা রসগোল্লাও খেতে পারে, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু মাত্রাটা কিন্তু লিমিটেড হতে হবে। যদি আপনি মনে করেন আপনার সুগার কন্ট্রোল আছে, প্রতি রবিবার আপনি একটা করে মিষ্টি খাবেন, আমার কোনো আপত্তি নেই। আলু খাবেন, আমার কোনো আপত্তি নেই। আমের সিজনে একটা আম খাবেন, আমার কোনো আপত্তি নেই। রোজ 1 কাপ চিনি দেওয়া চা খাবেন, তাতেও আমার আপত্তি নেই, কিন্তু কোয়ান্টিটিটা দেখতে হবে। কোয়ান্টিটা, আমি 10 কাপ চিনি দেওয়া চা খেতে পারবো না, একটা খাওয়া যাবে। আমি আধা আম খেয়ে নিতে পারি, কোনো আপত্তি নেই, তাতে আমার সুগার বাড়বে না। কিন্তু যদি আমার সুগার খুব বেশি থাকে, তাহলে নর্মাল হওয়ার অপেক্ষা করতে হবে। তাই ডায়েটটা মডিফাই করা ইজ খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে চলে এলো এক্সারসাইজ, হাঁটা চলা, যোগা, প্রাণায়াম, সাইকেল চালানো, জগিং, স্কিপিং, লাফদড়ি করা, যা এক্সারসাইজ পারেন করুন। কিছু না পারলে হাঁটুন, কিছু জানেন না হাঁটুন। 40 থেকে 45 মিনিট এক্সারসাইজ ডেলি কিন্তু করতে হবে। যে কোনো এক্সারসাইজ করুন। এবং হাঁটার ক্ষেত্রে একটা জিনিস বিশেষ সতর্ক করে বলে দিচ্ছি, খালি পায়ে হাঁটবেন না। একদম, ডায়াবেটিস পেশেন্টের পা কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ জায়গা, খালি পায়ে হাঁটবেন না। খালি পায়ে হাঁটলে কিন্তু পায়ে ঘা হয়ে যেতে পারে, পায়ে গ্যাংগ্রিন হতে পারে, সেটা আমাদের খুবই খারাপের দিকে যাবে। এবং গ্রাম বাংলায় লোকে খালি পায়ে হাঁটে, মাঠে ঘাটে কাজ করে, কাদা গোবর বালি মাটি, তখন কিন্তু পায়ে একটা কাটি ফুড়ে যেতে পারে, কাঁচের টুকরো ফুড়ে যেতে পারে, একটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে এবং আপনার পা কেটে দিতে হতে পারে, একটা খুব ভয়াবহ জিনিস হয়ে যেতে পারে। তাই খালি পায়ে হাঁটবেন না, বারবার এই কথাটা আমি বলছি। স্যার আরেকটা জিনিস আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, সেমিনার যেটা করলাম সেখানে, যে প্লেট মেথড, ওই জিনিসটা কি আমাদের গায়ের লোকের ক্ষেত্রে কার্যকরী হবে? অবশ্যই। প্লেট মেথড মানে খাবারের কিভাবে থালাটা সাজাবেন। একটা আপনার যে খাবারের থালাটা আছে সেটাকে 4 ভাগ করুন। 4 ভাগের মধ্যে 2 ভাগে আপনি সবজি দিয়ে ভরে দিন, আপনার যেটা সবজি, সিজনাল ভেজিটেবল। 4 ভাগের 1 ভাগে আপনি প্রোটিন জাতীয় জিনিস, ডাল, মাছ, মাংস দিয়ে দিন। আর 4 ভাগের 1 ভাগ হবে কেবল ভাত আর রুটি, আলুটাও তার মধ্যেই ঢুকবে। আমাদের বেশিরভাগটা থাকে ভাত, একদম স্যার, একটু ডাল, একটু রুটি, একটু ডাল, একটু সবজি, একটু ভাজা। উল্টো করে দিতে হবে, প্লেটটা অন্য জিনিস দিয়ে ভরিয়ে দিতে হবে, ভাত আর রুটির মাত্রাটা কমিয়ে দিতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার গ্লুকোজ লেভেলটা ম্যানেজ হয়ে যাবে সহজে। এটাকে বলি প্লেট মেথড। এবং চেষ্টা করবেন গোটা খাবারটা একসাথে নিয়ে বসার, বারবার যেন পরিবেশন না করতে হয়। আপনি যা খাবেন টোটাল খাবার একসাথে নিয়ে বসুন। লিমিট, আপনি জানেন কি খাবেন, টাইপ, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, যেটা আমি সবসময় বলি। আচ্ছা স্যার, এরপরে স্যার আমি জিজ্ঞাসা করতে চাই যে এই ডায়াবেটিসের কমপ্লিকেশন কি কি হতে পারে? কেউ ধরুন দীর্ঘদিন ধরে একটা মানুষ ডায়াবেটিসে ভুগছে লং টার্ম ক্ষেত্রে, তার ক্ষেত্রে কি কি আমাদের অসুবিধা হতে পারে এবং কোন কোন সিস্টেম আমাদের বডি ইনভলভ হতে পারে? ডায়াবেটিস তো একটা অর্গানকে ইনভলভ করে নাই, শরীরের বিভিন্ন অঙ্গকে একটা সার্টেন টাইমের পরে শরীরের বিভিন্ন অঙ্গকে তারা ইনভলভ করতে শুরু করে দিবে। এবং গ্রামের লোক কি হয় যে তারা চিকিৎসা শুরু করলো, 2 মাস সুগারের ওষুধ খাইলো, তারপরে আর টেস্ট করালো না, ঘর চলে গেল, নিজের কাজে খেতে বাইতে ঘুরে বলছে। তো এই জিনিসটা ওরা কতটা সাবধান থাকবে এবং এই জিনিসটা ওষুধ নেগলেক্ট কতটা আমাদের অসুবিধা তৈরি করতে পারে এবং কি কি কমপ্লিকেশনের ব্যাপারে আমরা সতর্ক থাকবো,
আর কি কি কমপ্লিকেশন আমাদের বডি হতে পারে এটা যদি একটু বিস্তারিতভাবে আমাদেরকে একটু বলেন। ডায়াবেটিস চিকিৎসা করার উদ্দেশ্য সত্যি হলো কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো যেন না হয়। কারো সুগার 200, 250, 300, উদ্দেশ্য ওটা নয়। উদ্দেশ্য হলো সুগারটাকে কমিয়ে যে অর্গানগুলো এফেক্ট হতে পারে, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জটিলভাবে বিকল হতে পারে, সেটাকে বন্ধ করা। ডায়াবেটিস মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব এফেক্ট করতে পারে। আমি যদি বড় বড় অর্গানগুলো কথা বলি, তাহলে মাথার মধ্যে স্ট্রোক হতে পারে, চোখে রেটিনার প্রবলেম হয়ে চোখে দৃষ্টি চলে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের প্রবলেম, কিডনি বিকল হতে পারে, পায়ের শিরাগুলো খারাপ হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, রক্ত চলাচল গোলমাল হতে পারে, পায়ে আঙ্গুলে গ্যাংগ্রিন হতে পারে, পাগুলো কেটে দিয়ে ফেলে দিতে হতে পারে। এগুলো হচ্ছে ডায়াবেটিসের মোটা মোটা কমপ্লিকেশন। এছাড়া লিভারের প্রবলেম, পেচ্ছাপের রাস্তার প্রবলেম, ইনফেকশন হওয়া বারবার, কিছু যৌনাঙ্গে সেক্সুয়াল প্রবলেম ইত্যাদি সব কিছু ডায়াবেটিসে সম্ভব। তাই ডায়াবেটিসের চিকিৎসার উদ্দেশ্য হলো এইগুলো বন্ধ করা, এগুলো যেন দেরিতে হয়, এগুলো যেন না হয়। তাই আমরা কি বলি যে কেবল সুগার টেস্ট করলে হবে না, এইগুলো কমপ্লিকেশন গুলো টেস্ট করতে হবে মাঝে মাঝে, বছরে একবার বা 6 মাসে একবার, যেন আগে থেকে ধরা যায়। না হলে পরে খারাপ হয়ে গেলে আর ভালো করা যাবে না। ডায়ালিসিস করতে হবে কিডনি খারাপ হলে, হার্টের অসুবিধা হলে হার্টের ডাক্তার দেখাতে হবে, ব্রেন স্ট্রোক হয়ে আজীবন প্যারালিসিস হয়ে যাবে, পায়ের আঙ্গুল কাটা হয়ে যেতে পারে, এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। আর কিন্তু তারপরে আমরা কিছু করতে পারবো না, তার আগেই করতে পারবো। তাই এই জিনিসটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। একদম স্যার। আরেকটা কথা স্যার, গায়ের লোক দেখবেন যে অনেকদিন পরে ঘুরে বলছে চোখে একটু ঝাপসা হয়ে গেছে এবং ওর পা ফুলে গেছে, অনেক ঘা হচ্ছে, তার মানে নিশ্চয় সুগার এফেক্টের কথা বলছি। তার মানে চোখের উপরেও আমাদের সুগারের মানে এই ডায়াবেটিসের এফেক্ট কিন্তু আছে নিঃসন্দেহে। এই যে চোখে দেখতে একটা সুগার পেশেন্ট, আমরা একটা সুগার পেশেন্টের কথা বলছি, যার সুগার আছে, সে চোখে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে তার চোখে কালো কালো দেখছে, একটা ভাসছে কালো কালো ডট দেখছে, একটা জালির মতন দেখছে, চোখে নেটের মতন দেখছে, তার কিন্তু ইমিডিয়েটলি চোখের ডাক্তারের কাছে গিয়ে দেখানো উচিত। তার ছানি হতে পারে, গ্লকোমা হতে পারে, রেটিনার সিভিয়ার প্রবলেম হয়ে পার্মানেন্টলি অন্ধ হয়ে যেতে পারে। পা ফুলছে, কিডনি প্রবলেম হতে পারে, পেচ্ছাপে ফেনা হচ্ছে, কিডনি প্রবলেম হতে পারে, হাঁটাচলা করলে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ব্যথা করছে, হার্টের প্রবলেম হতে পারে, তলপা অসার হয়ে গেছে, মোটা মোটা ভাব হয়ে গেছে, বা তলপা জ্বালা করছে, নার্ভের প্রবলেম। একদম স্যার, মানে ডায়াবেটিস আমাদের সমস্ত সিস্টেমকে ইনভলভ করার ক্ষমতা রাখে, এটা আপনি বলতে চাইছেন? সমস্ত টোটাল। একদম স্যার। আর স্যার এইটা আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি যে পুরুলিয়ায় এই যে হচ্ছে, তো সিস্টেম গভর্নমেন্ট হসপিটালও অ্যাভেলেবেল আছে আমাদের সেট আপ, এবং প্রাইভেট সেক্টরেও আমাদের অ্যাভেলেবেল আছে। তো পেশেন্টের সব জায়গাতেই ট্রিটমেন্ট অ্যাভেলেবেল পাবে। সুগারটা মানে এখন দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়াই গেছে আমাদের, এটাই তো অসুবিধা হলে আমরা যেমন পেশেন্টকে বলা হচ্ছে উদ্দেশ্য করে যে তারা যেমন মেডিকেল হেল্প এক্সপার্ট পার্সোনাল প্রফেশনাল যারা আছেন ওনাদের কাছে যেমন অবশ্যই হেল্প নেন, এবং সুগার একটা সুগার হয়েছে ছাড়ি দেবো, কিছু হবে না, 2-4 দিন পর সারিয়ে যাবে, একটুকু দৌড়ে দেবো, এই কনসেপ্টটার থেকে যেমন তারা বেরায় এবং প্রপার এক্সপার্টের সহায়তা নেয়, কারণ এইটা গোটা বডিকে ইনভলভ করার ক্ষমতা রাখে। এটার মধ্যে সত্যি যেটা আমরা দেখছি যে কয়েকটা কথা এর মধ্যে বলা, যে সুগার চিকিৎসা এখন কিন্তু সরকারিভাবেও অ্যাভেলেবেল। সরকারি মেডিকেল, এখন পুরুলিয়াতে মেডিকেল কলেজ হয়ে গেছে, প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে সুগারের চিকিৎসা করার মতন ডাক্তাররা ক্ষমতা রাখেন। স্পেশালিস্ট না হলেও তারা কিন্তু চিকিৎসা করতে পারেন, তাদের কাছে সে সরঞ্জাম আছে, ব্যবস্থা আছে। না পারলে তারা রেফার করে দিতে পারেন ডিস্ট্রিক্ট হসপিটাল। যারা প্রাইভেটে চিকিৎসা করান তাদের জন্য সুগারের কিন্তু স্পেশালিস্ট এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটিস স্পেশালিস্ট শহরে আছেন, তাদের কাছে আপনি যেতে পারেন সুগার চিকিৎসা। যেখানেই করুন দয়া করে চিকিৎসাটা করুন। একদম। এবং আরেকটা সব থেকে জরুরি কথা, সুগার নর্মাল হয়ে গেলে ওষুধ বন্ধ করবেন না। একদম স্যার, এই প্রশ্নটা স্যার আমার ছিল। অনেকের ধারণা যে 2 মাস না, অনেক লং টার্ম খেলো, 8 মাস 9 মাস, তারপর সুগার নর্মাল দেখলো, তো তারা কি ওষুধ বিনা পরামর্শে কি ওষুধ বন্ধ করে দিতে পারে কখনো? এটা আমরা রোজ ফেস করছি এই প্রবলেম প্রতিদিন। 2 মাস 6 মাস ওষুধ খেয়েছে, ডাক্তারবাবু আমার সুগার তো নর্মাল হয়ে গেলে ওষুধ খাবো কেন? আপনাকে ওষুধ দেওয়ার পরামর্শ ডাক্তার দিয়েছে, সেটা বন্ধ করার পরামর্শ ডাক্তারই দিতে পারে। হয়তো বন্ধ হবে, আমি এটা বলছি না যে বন্ধ না হতে পারে না, কমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। ডাক্তারবাবু সে সিদ্ধান্তটা নিক না, আপনি সেই সিদ্ধান্তটা নিজে থেকে নেবেন না। আপনি কিন্তু আবার ঘুরে ফিরে একই পরিস্থিতিতে চলে আসতে পারেন, তার থেকে খারাপ অবস্থা আপনার হয়ে যেতে পারে। এবং সব থেকে জরুরি কথা যেটা অনেকে বলে যে দীর্ঘদিন ওষুধ খেলে কিডনি খারাপ হয়ে যাবে, দীর্ঘদিন ইনসুলিন নিলে কিডনি খারাপ হয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল।
সুগারের কোনো ওষুধে কিডনি খারাপ হয় না, ইনসুলিনে কিডনি খারাপ হয় না। এগুলো হচ্ছে 100% টেস্ট করা, রিসার্চ ভিত্তিক, টেস্টেড, সেফ মেডিসিন। আমরা যেগুলো ব্যবহার করি সবকটা আপনাকে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের উপর টেস্ট করার পর দেয়া হচ্ছে। ওষুধের উপর সম্পূর্ণ ভরসা রাখবেন। একদম স্যার। আর স্যার অনেকেরই সুগারের পরে ওই যে গ্যাংগ্রিন ব্যাপারটা বললেন, এটাকে যদি একটু বাংলায় বিস্তারিতভাবে বলেন। মানে অনেকেরই আঙুল কালো হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে না, এবং অ্যাম্পুটেশন অর্থাৎ অঙ্গ বাদ দেওয়ার পর্যন্ত পর্যায়ে সেটা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ওই অবধি আমরা না পৌঁছাই জিনিসটাকে, মানুষ পার্সোনাল কেয়ার এবং হাইজিন যেটা ডেসক্রাইব করলেন, এটা যদি অল্পের মধ্যে সামারাইজ করে বলেন। পায়ে আমি যেমন বলেছি, সুগার পেশেন্টের পা কিন্তু তার গালের মতন চকচক করতে হবে। সুগার পেশেন্টের মুখটার দিকে তাকিয়ে লাভ নেই, পায়ের দিকে তাকাবেন। একদম। তার পায়ে কুলাটি আছে, কোনো কাটা ছেঁড়া হয়েছে, সামনে চাষের দিন আসছে, আঙ্গুলগুলোর মাঝখানে হাজা হয়ে যায়, সবসময় জল ঘাঁটতে হয়, মাটিতে গোবরে কাজ করতে হয়, সেখানে যে ইনফেকশনটা হয়ে যাচ্ছে, সে ইনফেকশনটা যদি বা কাটা বা কোনো ক্ষত যদি হচ্ছে, সেটা যদি প্রথমেই ব্যবস্থা করেন, ডাক্তারকে দেখিয়ে আপনি কন্ট্রোল করেন ইনফেকশনের অ্যান্টিবায়োটিক খেয়ে, আর সুগারটা যদি আপনার কন্ট্রোল থাকে, আপনার কিছু হবে না। কিন্তু যদি আপনার সুগার বেশি থাকে, একটা কাটা ছেঁড়া নিয়ে আপনি মাসের পর মাস ঘুরছেন, ব্যবস্থা নিচ্ছেন না, জুতো না পিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গরম, এখন গরমের দিন, পিচ রাস্তায় প্রচন্ড গরম, পিচ রাস্তার উপর হেঁটে যাচ্ছেন, আপনার তো পায়ের নার্ভগুলো মরে গেছে, আপনি গরমটা তো বুঝতে পারছেন না, অনেকটা পিচ রাস্তায় হেঁটে দিলেন, পরে দেখা গেল ফসকা হয়ে গেছে। একদম ফসকা হয়ে গিয়ে তারপরে ঘা হয়ে যাবে, ঘা যখন সারানো হবে না, সেটা গ্যাংগ্রিন বা কালো হয়ে যাবে, আঙ্গুলগুলো কয়লার মতন কালো হয়ে যাবে। ওই কয়লার মতন আঙ্গুল মানে সে আঙ্গুলটা মরে গেছে। একদম স্যার। ওই মরা আঙ্গুলটা কিন্তু কেটে দিতে হয়, নাহলে একটা আঙ্গুল থেকে পরেরটা, পরেরটা থেকে পরেরটা, আর গোটা পাটা ধরে নিতে পারে। আমাদের বহু ক্ষেত্রে পা বাঁচানোর জন্য আঙ্গুল কাটতে হয়, মানুষ বাঁচানোর জন্য পা কাটতে হয়। একদম স্যার। তো এইটা যেন আমাদের না করতে হয়। আমাদের খুব কষ্ট হয় যদি কোনো সুগার পেশেন্টের পা বা আঙ্গুল কেটে দিতে হয়, এটা সত্যি আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার। এটা যেন না করতে হয়, একদম স্টার্টিং স্টেজে প্রথমেই কিন্তু আমাদের কাছে আসবেন। একদম স্যার। আর যদি কোনো গরিব লোক, গ্রামের পুরুলিয়ার লোক বুঝতেই পারছেন যে আর্থসামাজিক কন্ডিশন খুব একটা ভালো নয়, তাহলে ওদের জন্য বলা যে ওরা মানে এমনি ডিলে না করে অ্যাটলিস্ট সরকারি হসপিটালেও যেমন যায়, একটু এফার্ট করে জিনিসটা যেমন নেগলেক্ট না করে দেয়, এটাই বলার। কোথাও একটা পৌঁছান। আপনার এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার মনে হয় কারোর বাড়ি নিয়ারেস্ট নিকটবর্তী হেলথ সেন্টার থেকে 15-20 কিলোমিটারের বেশি নেই স্যার। তাই আপনাকে খুব জোর 15 থেকে 20 কিলোমিটার যেতে হবে পাশের হেলথ ফেসিলিটি বা পাশের এমবিবিএস বা ডাক্তার বা মেডিকেল অফিসারের কাছে পৌঁছাতে। ওখান অব্দি পৌঁছে যান অন্তত। তারপর যদি রেফারেল প্রয়োজন হয়, ওনারা সেখানে বসে আছেন, যদি সেখানে ম্যানেজেবল না হয় তার হায়ার সেন্টারে রেফার পাঠিয়ে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু সমস্যা নিয়ে বসে থাকবেন না, হ্যাঁ বসে অপেক্ষা করবেন না, আগে একটা ডাক্তারের কাছে অন্তত পৌঁছে যান। একদম স্যার, একদম স্যার। আর এটুকুই আপাতত, আপনি এতটা সময় দিলেন, এইটাই খুবই ধন্যবাদ। এবার একটু ম্যাডামের সঙ্গে আমরা একটু কথা বলতে চাইব। নমস্কার, আমি এখন বসে আছি হচ্ছে ডক্টর প্রিয়া সিংহানিয়ার সাথে। উনি হচ্ছে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এক্সপার্ট। তো উনি আমাদের ডক্টর পঙ্কজ সিংহানিয়া, ওনার এই স্ত্রী, এবং উনি আজকে সেমিনার করেছেন। তো যেহেতু আজকে আমরা ডিসকাস করেছি ডায়াবেটিস সম্পর্কে ওনার সাথে, এবং ভিডিওটা টোটালি ডায়াবেটিস সম্পর্কেই বানাচ্ছি, সেই জন্য ম্যাডামের সঙ্গে আমি আলোচনা করব এবং ম্যাডামের কাছ থেকে আমি জানতে চাইবো যে পুরুলিয়ার এই পরিপ্রেক্ষিতে ডায়াবেটিস একটা মায়ের ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট, কত দিন আগে আমাদের মানে টেস্টগুলো করতে হবে এগুলোর ব্যাপারে, এবং মায়েদের ক্ষেত্রে কী কী প্রিকশন আছে এবং কী কী ট্রিটমেন্ট প্রোটোকল আছে, এবং ট্রিটমেন্ট কি 9 মাস পরে বন্ধ হবে কিনা, এইসব ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলেন তাহলে খুব খুশি হব ম্যাডাম। সব থেকে আগে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাইছি ডক্টর দীপেন্দুকে এটা অর্গানাইজ করার জন্য। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এই মাধ্যমে আমরা এটা অনেক 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 মহিলা, গর্ভবতী মহিলাকে এটা আমরা মাধ্যমে এই শিক্ষাটা দিতে পারি, এটা খুবই ভালো। গর্ভাবস্থা প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু সুগার হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। আমাদের প্রেগনেন্সিতে আমরা সব কিছু রোগ হতে পারে, হাই প্রেশার, সুগার, ডায়াবেটিস আমরা বলি। তো সেটা কিভাবে ধরা যাবে? প্রেগনেন্সি সুগার কিন্তু এখন আমরা যা দেখছি, ডায়াবেটিস অত কিন্তু আনকমন নেই, এটা সবাইকেই হচ্ছে এখন। যখন স্যার বললেন যেমন ছোট বাচ্চা, বয়স্ক লোক সবারই কিন্তু সুগার হচ্ছে, ওরকমই গর্ভবতী মহিলাদেরও সুগার হচ্ছে।
এটা কিন্তু আমরা কেন অত গুরুত্বপূর্ণ নিচ্ছি, এটা শুধু 9 মাসের বিষয়, এটা 9 মাসে কিছু হবে না, কেন এটা আমরা ধরবো? এটা সুগার কিন্তু মা বাচ্চাকে অনেক রকমই কমপ্লিকেশনসটা করে। একদম এই সুগারটা ধরে নিলে কিন্তু আমরা একটা সুস্থ মা আর বাচ্চাকে আমরা শেষে কিন্তু পাবো। সুগারটা না ধরলে অনেকটা যে কমপ্লিকেশনস মায়ের বাচ্চাদের হয়, বাচ্চা আমার অনেকটা বড় হয়ে যায়, বাচ্চা আমরা যেটা বলি 4 কেজির উপরে বাচ্চা, ম্যাক্রোসোমিক বাচ্চা হয়। এই বাচ্চাদের ডেলিভারির সময় একটা প্রবলেম হয়, বাচ্চা জন্মের পর বাচ্চার সুগারটা ফল করে, বাচ্চার ম্যাগনেসিয়াম কমে যায়, বাচ্চার জন্ডিস হয়। মায়ের ক্ষেত্রে কিন্তু সুগার হলে এই বাচ্চা অনেকবার মিসক্যারেজ হতে পারে যদি প্রথম 3 মাসে আমরা ধরতে পারিনি, বাচ্চা কিন্তু পুরো মাসের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি, পেশেন্টরা আসে বলে কি আমার ম্যাডাম আগেবার আমার বাচ্চা খারাপ হয়ে গেছে, আমরা জানি না কিসের কারণ। তখন আমরা চেক করে দেখি এই পেশেন্টের তো সুগার আছে কি ছিল। তো এটা আমরা কিভাবে জানবো কি এটা সুগার আছে? একদম ম্যাডাম, সব থেকে জরুরি হচ্ছে আমাদের যখন আমার পাশে গর্ভবতী মহিলা আসছে, এখন তো আমাদের স্বাস্থ্যকেন্দ্র সবসময় যখনও পেশেন্টের মাসটা দেখছি আমরা পজিটিভ পেয়ে যাচ্ছে, এবার পেশেন্ট প্রেগনেন্ট আছে, পেশেন্টকে ডাকা হয়, ওদের কিন্তু কার্ড করা হয়। আমার সরকার খুব ভালো কাজ করছেন এই ক্ষেত্রে। তো তখনই ফার্স্ট ভিজিটে আমরা একটা সুগার টেস্টটা করি। একদম ম্যাডাম, ঠিক আছে, ফার্স্ট সুগার টেস্টটা করলে যেটা একটা জেনারেলি র্যান্ডম হয়, আর যদি ফাস্টিং হলে খুবই ভালো। ওটাতে যদি আমরা পাবো কি না এই পেশেন্টের সুগার আমরা পাচ্ছি, বর্ডার লাইন আছে, কিভাবে হাই সুগার আছে, এদেরকে সবসময় ফাস্টিং পেপি করি, আমরা এটা কনফার্ম করি। একদম ম্যাডাম, যদি এই পেশেন্টের সুগার যদি আমরা নর্মাল পাচ্ছি, ঠিক আছে, আমরা পেশেন্টের কোনো প্রবলেম নেই। এই সবই পেশেন্টকে এবারে আমরা বলছি 24 থেকে 28 সপ্তাহ, যেটা মোটামুটি 6 মাসের গর্ভাবস্থাতে একটা স্ক্রিনিং টেস্ট করতে হয়। এই স্ক্রিনিং টেস্টটা আগে আমরা বলতাম হাই রিস্ক প্রেগনেন্সি গুলোতে করা উচিত, যেমন খুব মোটা পেশেন্ট আছে, যাদের আগে বাচ্চা নষ্ট হয়েছে, বারবার অ্যাবর্শন হয়েছে, যার মা বাবাদের ফ্যামিলিতে সুগার আছে, পেশেন্টের বয়স 30-এর উপরে আছে, এদেরকে আমরা সুগার টেস্ট করতে বলতাম। কিন্তু আজকালই আমরা দেখছি সবই পেশেন্টকে কিন্তু স্ক্রিনিং টেস্ট করার উচিত। এই 24 থেকে 28 সপ্তাহের মধ্যে একটা শুধু সুগার স্ক্রিনিং টেস্ট, যেটা আমরা 75 গ্রাম গ্লুকোজ দিয়ে পেশেন্টকে আমরা 2 ঘন্টা পর আমরা একটা সুগার টেস্ট করি। ওটা আমাদের লেভেলে যদি উপরে আয়, এটা আমরাকে কিন্তু ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস, যেটা আমরা জিডিএম বলি। এই পেশেন্টদের কিন্তু ট্রিটমেন্ট যেটা হয় গর্ভাবস্থাতে, আমার শুধু একটাই ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন। কোনো মেটফরমিন আমরা দিই কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বাকি আমাদের যতটা সুগার মেডিসিন এটা কিন্তু গর্ভাবস্থাতে চলে না। এই মেডিসিন গুলা কিন্তু আমাদের যে ডেভেলপিং বাচ্চা যে ফিটাস আছে এটাকে কিন্তু ক্ষতি করতে পারে। ইনসুলিন হচ্ছে সব থেকে বেস্ট। তো পেশেন্টদেরকে বোঝাতে হবে তোমার সুগার ধরা পড়েছে, ডায়াবেটিস চলে এসছে, এটাকে কিন্তু শুধু ইনসুলিন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। পেশেন্ট কিন্তু কি কি কন্ট্রোল করবে, ওই যেমন স্যার বললেন ডায়েট, এক্সারসাইজ খুব একটা নাও করতে পারেন, হার্টারটা হচ্ছে সব থেকে বেস্ট। এই পেশেন্টদেরকে আমরা একটু ডায়েট ওই বলি, প্লেট মেথড গুলো বলি। গর্ভাবস্থাতে একটু আমরা ঠিক আছে অত স্ট্রিক্ট কন্ট্রোল বলি না, 200-300 ক্যালোরি আমাদেরকে একটু বেশি দিতে হয়, কিন্তু ওই মোট তুমি বেশি মিষ্টি নিবে না, ভাতগুলো একটু কমাতে হবে, প্রোটিন, শাকসবজি, স্যালাড এগুলো আমাদেরকে বেশি বাড়াতে হবে, এগুলো আমাকে বোঝাতে হবে পেশেন্টসকে। ইনসুলিন নিয়ে তার বাদে ওদের হচ্ছে সুগার টেস্টিং, বাড়িতে প্রত্যেকদিন সুগার টেস্টিং হচ্ছে খুবই জরুরি। কেন আমাদের গর্ভাবস্থাতে একটু ফিক্সড পিরিয়ড, এই সময়তে আমার বাচ্চা প্রত্যেকদিন বাড়ছে, আমাদের এটা নেই কি আমরা 1 মাস পরে ট্রিটমেন্টটা স্টার্ট করবে কি 1 মাস পরে এটা কন্ট্রোল নেই, আমাদের বাচ্চা তো প্রত্যেকদিন ডেভেলপ হচ্ছে, যা কমপ্লিকেশন হবে ওটা তখন থেকে স্টার্ট হয়ে যাবে। তো প্রত্যেকদিন আমরা টেস্ট করতে বলি, পেশেন্টরা খুব ভালো যারা বুঝে ওরা টেস্ট করে, ওরা এটাকে কন্ট্রোল করে। একদম ম্যাডাম। তো মানে ফার্স্ট ভিজিট যখন সে ইউপিটি টেস্ট তার পজিটিভ আসছে, তখনই সে যখন সেন্টারে পৌঁছাচ্ছে, তার ওই ফার্স্ট ভিজিটের সময় ফার্স্ট ট্রাইমেস্টারে মিনিমাম একটা সুগার টেস্ট আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত ফার্স্ট ভিজিটের সময়। তাহলে আমরা কীরকম আছে সুগারটা আমরা করতে পারবো। আর যেটা বললেন 24 থেকে 28 সপ্তাহে ওজিটিটি, ওটাও কিন্তু আমাদের করা উচিত। আচ্ছা হ্যাঁ ম্যাডাম, তো প্রথম বাচ্চার ক্ষেত্রে যদি ডায়াবেটিস ধরা পড়লো, তো তার ক্ষেত্রে কি এটা দ্বিতীয় বাচ্চা যখন সে ওই মহিলা আবার যখন সেকেন্ড টাইম কনসিভ করবে, যখন তার দ্বিতীয় বাচ্চা তিনি নেবেন, সেই এটা কি তার দ্বিতীয়বারের ক্ষেত্রেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কি বাড়ে? একদম, একবার যখন যদি আমরা প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়েছে, প্রেগনেন্সিতে আমরা বলি এটা ডায়াবেটোজেনিক স্টেট, আমাদের যতটা হরমোনাল চেঞ্জেস হয় প্রেগনেন্সিতে, যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস আমরা বলি, ওটাতে কিন্তু একটা সুগার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থাকে। তো একটা প্রেগনেন্সিতে যদি ওই সম্ভাবনাটা আমরা দেখতে পেয়েছি, তো নেক্সট প্রেগনেন্সিতে ওটা চান্স আছে। এবং আমরা টেস্ট কিন্তু করে যাব ফার্স্টে যখন ভিজিটে আসছে, যেহেতু আমরা তো জানি কি ফার্স্ট প্রেগনেন্সিতে আমার সুগার ডায়াবেটিস ছিল, তো নেক্সট প্রেগনেন্সিতে আমরা আরো কনসিয়াস হয়ে আমরা শুরু থেকে আমরা ওটা কন্ট্রোলে রাখবো। পেশেন্টকে আমরা দেখবো কি নেক্সট প্রেগনেন্সি নেওয়ার আগে যেমন ওর সুগার ঠিক আছে, কন্ট্রোলে আছে, যদি নর্মালও আছে তাহলেও আমরা স্ক্রিন ডেফিনেটলি পেশেন্টকে করব,
একদম ম্যাডাম। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এই প্রেগন্যান্সিতে যে সুগার বেড়ে যাওয়ার ব্যাপারটা, এটা কি আমরা হাই রিস্ক প্রেগন্যান্সির আওতায় ফেলতে পারি এই ব্যাপারটা? একদম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস ইজ এ হাই রিস্ক প্রেগন্যান্সি। যেদের পেশেন্টের এটা ডায়াগনোসিস হচ্ছে, এই পেশেন্টরা একদম হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যেই পড়ছে। আমাদেরকে খুব স্পেশাল কেয়ার দিতে হয়, মাকে খুব ভালো করি, মা তার সাথে সাথে বাড়ির লোককে বোঝাতে হয় কি এই জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা পেশেন্ট আগে ডায়াবেটিস ছিল না, শুধু প্রেগন্যান্সির জন্য ডায়াবেটিসটা এসছে, এটা পার্মানেন্ট নয়। এটা আপনার যখন প্রেগন্যান্সিটা সেরে যাবে তার বাদে আমরা আবার 6 সপ্তাহ পর যখন আমরা আবার সুগার টেস্ট করি, আমরা মোটামুটি 75% কেসেসে এটা চলে যায়। 25% পেশেন্টদের এটা থাকতে পারে, এটা আমাদের মোটামুটি এটা রাফ। তো পেশেন্টকে বুঝাতে হয় এটা তোমার টেম্পোরারি, তুমি এই সময় খুব ভালো করে আমার চিকিৎসাটা নাও, তুমি আর তোমার বাচ্চার জন্য এটা খুবই জরুরি। পেশেন্ট বাড়ির লোককে বুঝাতে হবে কি ইনসুলিন নেবার কিছু কোনো কষ্ট নেই, কদিনের কষ্ট, তার বাদে তুমি যখন একটা ভালো বাচ্চার মা তুমি পাবে, তাহলে সবকিছু তোমার ঠিক হয়ে যাবে। একদম। আর কিছু এমনি লোকের প্রশ্ন থাকে যে ধরুন একটা মা, সে হচ্ছে প্রথমে যখন কনসিভ করেনি, সে কিন্তু নর্মাল ছিল, তার নর্মাল পেশেন্ট ছিল, কিন্তু প্রেগনেন্সি এলো এবং তার ধরা পড়লো সে সুগার হয়েছে, এবং এই 9 মাস টাইম ফ্রেমের মধ্যে সে পুরো ট্রিটমেন্ট নিল। তো এই 9 মাসের পরে কি তার এই ওষুধ বন্ধ করে দেওয়া যেতে পারে, এবং টেপারিং কিভাবে হবে, কিভাবে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি হয় সেটা যদি একটু সেটা আমি বললাম। যেমন প্রেগন্যান্সির আগে কি প্রথম 3 মাসে সুগার ছিল না, এই যদি আমরা স্ক্রিনিংটা করলাম 20 সপ্তাহ পর, 24 সপ্তাহ পর আমরা যখন সুগার ধরা পড়লো, এটা আমরা বুঝেছি এটা প্রেগন্যান্সির জন্য। আমার প্রেগন্যান্সিতে অনেকটা হরমোনস থাকে যেটা ডায়াবেটোজেনিক, যেটা বডি ব্লাড সুগারটা বাড়ায়। ঠিক আছে, এই ব্লাড সুগারটা কেন বাড়ায়? বাচ্চাকে বেশি সুগার দেওয়ার জন্য, বাচ্চা ডেভেলপমেন্টের জন্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা খুব বেশি হয় যে বডির ইনসুলিনটা, প্রেগন্যান্সিতে একটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিনটা আছে কিন্তু ইনসুলিনটা কাজ করছে না, এটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস। তো কোনো কোনো পেশেন্টদের এটা বেশি হয়ে যায়, তো ওদের এটা জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে, কিন্তু এটা পার্মানেন্ট নয়। এদের আমাদেরকে বোঝাতে হবে আপনারা 9 মাসকে আমরা 5 মাস পরে ধরছি সুগারটা, তার বাদে শুধু 4 মাসই নিতে হয় পেশেন্টকে, খুবই শর্ট পিরিয়ড। এটার বাদে যেটা আমরা বলি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডেলিভারির পর সঙ্গে সঙ্গে আমরা যখন ডেলিভারির পর আমরা যখন সুগার টেস্ট করি, সুগারটা কমতে স্টার্ট হয়ে যায়, সেই হিসাবে আমরা ইনসুলিন ডোজটা কমিয়ে দিই। অনেকটা পেশেন্টের 3-4 দিন মধ্যেই কিন্তু ইনসুলিনটা বন্ধ হয়ে যায়, যাদের খুব সুন্দর কন্ট্রোল থাকে। আর যেমন আমি বললাম 6 সপ্তাহ পর আমরা আবার রিপিট টেস্ট করি, আমাদের 75% পেশেন্টদের কিন্তু এটা নর্মাল চলে যায়, আর এরা সুগার কিন্তু থাকে না। থ্যাংক ইউ ম্যাডাম। আর হচ্ছে এই যে বাচ্চাটা প্রসব হলো, যেটা মানে ডায়াবেটিস পেশেন্টদের যে বাচ্চা বড় হয়ে যায়, এটার যে একটা ম্যাক্রোসোমিক বেবি, এটা বাচ্চাদের মধ্যেও কি এই ডায়াবেটিসটা মানে ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? খুবই 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 ভালো একদম টপিকটা বলেছেন। এই যে আছে, এই যে মোটা বাচ্চা আমরা যে বলি ম্যাক্রোসোমিক বাচ্চা, যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে যদি গর্ভাবস্থাতে, এই যে বাচ্চা মোটা হয়ে যায়, এই বাচ্চা 4 কেজির উপরে বাচ্চা ম্যাক্রোসোমিক, এই বাচ্চাদের কিন্তু পরবর্তীকাল সুগার হবার, টাইপ 2 ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে। তো একদম, তো এই কন্ট্রোল থাকলে কিন্তু ম্যাক্রোসোমিয়াটা কমে। এই বাচ্চা আমরা হিস্ট্রি নিয়ে, ইনফ্যাক্ট যে বাচ্চাদের যেমন স্যার বললেন, এখন ছোট বাচ্চাদেরও কিন্তু আমরা টাইপ 2 ডায়াবেটিস পাচ্ছি। এরা ওই বাচ্চা যাদের মা ডায়াবেটিস ছিল, জিডিএম ছিল, ওদের আনকন্ট্রোল ছিল, আর ওদের 4 কেজির উপরে বাচ্চাটা হয়েছে। একদম। আর ম্যাডাম যদি একটু বলেন যে কি কি ফ্যাক্টর একটা মায়ের ক্ষেত্রে জিডিএম এক্সপোজ করছে, মানে কি কি ফ্যাক্টরস দায়ী জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য, নাকি এইটা একটা র্যান্ডম ইস্যু যেটা হয়? জেস্টেশনাল ডায়াবেটিস আমরা ডেফিনেটলি বলবো একটা হাই রিস্ক পেশেন্ট একটা গ্রুপ আছে যাদের ক্ষেত্রে খুব বেশি আমরা পাই। যেমন এখন আমরা দেখছি বেশি বয়স হলে বিয়ে করছেন, বয়স হলে বিয়ের পরও ক বছর পর ওরা পেশেন্টরা এখন বেবি করছেন, যেমন ক্যারিয়ার আছে, জব আছে, 30-এর উপরে। তো এটা 30-এর পরে বাচ্চা নেওয়াটা একটু আমাদের ডায়াবেটিসের বেশি সম্ভাবনা থাকে। যে মারা আগে থেকে মোটা আছে, ওবিজ, আমরা একটা ক্যালকুলেট করি বডি মাস ইন্ডেক্স, আমরা হাইট আর ওয়েট নিয়ে একটা আমরা ক্যালকুলেট করি। যদি বিএমআইটা আমাদের পেশেন্টের যদি 30-এর পাশাপাশি কি উপরে থাকে, ওবিজ পেশেন্ট, ওদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স আগে থেকে থাকে, এদের কিন্তু সুগার হবার বেশি সম্ভাবনা। আমাদের রোগা পাতলা যদি পেশেন্ট আছে গ্রামের, জেনারেলি এদের কিন্তু কম চান্স। মা বাবার যদি বাড়িতে সুগার আছে, কাহার হাই সুগার আছে, বাবার মা, ওদের কিন্তু আমরা দেখবো জিডিএম এর সম্ভাবনাটা বেশি। মানে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট ম্যাডাম, খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যদি আগে যদি কোনো বাচ্চা, যেমন আমি বললাম নষ্ট হয়েছে, ওরা জানে না, ওদের কিন্তু হাই রিস্ক আছে কি ওদের সে সময় জিডিএম ছিল, তার বাদে নর্মাল হয়ে গেল, আবার কিন্তু এটা হাই রিস্ক। বাকি হচ্ছে এখন আমরা দেখছি পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা এখন প্রবলেমটা, যেটা খুব বাড়ছে। মেয়েরা এখন খুব কম বয়সে খুব মোটা সোটা হচ্ছে, আমাদের সাইকেলসের প্রবলেম হচ্ছে, মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস হচ্ছে। এই পেশেন্টদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স
থাকে, এই পেশেন্ট যখন কনসিভ করে এদের কিন্তু জিডিএম এর সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। তো এই আমাদের কয়েকটা হাই রিস্ক গ্রুপ আছে। আর তার সাথে আরেকটা বলবো, যাদের অলরেডি প্রেগনেন্সিতে হাই বিপি আছে কিংবা আগে থেকে হাই বিপি আছে, এই পেশেন্টদের কিন্তু জিডিএম হওয়ার সম্ভাবনা এদেরও একটু বেশি থাকে। একদম ম্যাডাম। আর লাস্ট আমি একটু সামারাইজ করে দিতে বলবো আপনাকে গোটা ব্যাপারটা, যে পুরুলিয়ার মায়েদের জন্য আমি যে ভিডিওটা বানালাম অনেক কষ্ট করে এমিনেন্ট পার্সোনালিটিদের সাথে, তো গোটা ব্যাপারটা যদি প্রেগনেন্সি ব্যাপারে সুগার এবং ডায়াবেটিস সম্পর্কে কি কি একদম জাস্ট সামারাইজ করে যদি 2-4 কথা বলে আমরা শেষ করব। আমার এই বলার কি সবই গর্ভবতী মহিলা যারা কনসিভ করার পর সব থেকে আগে একটা সুগার টেস্ট ডেফিনেটলি করবেন। যেমন আমরা হাইট ওয়েট সবই দেখছি, ফার্স্ট সুগার টেস্ট, তার বাদে 6 মাসের একটা স্ক্রিনিং টেস্ট সবাইকে করতে বলেছি। প্রেগনেন্সিতে আপনারা ঠিক আছে আমরা খুব কন্ট্রোল করতে বলি না, কিন্তু যদি আপনাদের একটু হাই রিস্কে জোনে আপনারা আছেন, একটু মিষ্টিগুলো কম খাবেন, একটু এনার্জি হাঁটবেন। আর যদি আপনাদের সুগারটা ধরা পড়ছে, ডায়াবেটিস ধরা পড়ছে, তো প্লিজ আপনারা যেমন ডাক্তার হিসাবে ইনসুলিনটা নেবেন, একদম ভয় খাবেন না, সুগার টেস্ট করবেন। এটা খুবই লিমিটেড সময়ের চিকিৎসা, আপনার এটা ফলো করতেন আপনার মা বাচ্চা আপনি দুজনে খুব ভালো থাকবেন, আর আপনার পরে কিন্তু কমপ্লিকেশনসগুলো কিছু হবে না। এটা আপনার সবে থেকে খুবই থ্যাংক ইউ ম্যাডাম। আজকে এখানেই আমরা শেষ করলাম। নমস্কার।